নিষিদ্ধ পল্লীর এক আলোকসজ্জিত ঘরের বিছানায় অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে দুজন মানব মানবী। যদিও সন্ধ্যের পরে এই জায়গাটার কোলাহল কিংবা ব্যস্ততা সব বেড়ে যায়, তবে ফিরোজের এই জায়গাটায় আসার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন মন চায় তখনই আসে। ফোনের শব্দে ফিরোজ বেশ বিরক্ত হলো নিজের কাজে বাধা সৃষ্টি হওয়ায়। ফিরোজ ফোনটা রিসিভ করতে চাইল, তবে টুম্পা ওকে ছাড়ল না। নিজের সাথে আরও ভালো করে জড়িয়ে নিল ফিরোজকে। ফিরোজও খুব বেশি পাত্তা দিল না, তবে মুহূর্তের ব্যবধানে আবারও ফোনটা শব্দ করে চেঁচিয়ে উঠল। এবারে ফিরোজ প্রচণ্ড বিরক্ত হলো, সেই সাথে টুম্পাও। টুম্পার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা কানে ধরে অপর পাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালি দিয়ে বলল, তোরে বইলা আসি নাই যে আমারে যেন এখন কেউ বিরক্ত না করে। ছেলেটা বোধ হয় একটু থতমত খেলো, তবে যেহেতু এখন কল করে ফেলেছে, কেন কল করেছে সেই কারণটা না বলে তো ফোন রাখা যাবে না। তবে প্রথমে ক্ষমা চাইতে হবে নিজের অপরাধের জন্য। ছেলেটা বলল, ক্ষমা করবেন ভাই, আসলে একখান খবর দেওয়ার জন্য আপনারে ফোন করছিলাম। ফিরোজ বলল, কি খবর? ছেলেটা বলল, ভাই বাজারে আরজু ভাবি আসছে। মুহূর্তের মাঝে ফিরোজের অভিব্যক্তি বদলালো। নিজের উন্মুক্ত বুকের উপরে মাথা রাখা টুম্পাকে সরিয়ে দিল। উঠে বসে তাড়াহুড়ো কণ্ঠে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, 10 মিনিট দ্বারা আমি আসছি। ফিরোজ তাড়াহুড়ো করে ফোনটা রেখে গায়ে টি শার্টটা জড়ালো। হঠাৎ করে ফিরোজের এত তাড়াহুড়ো টুম্পার মনে অনেক প্রশ্নের সৃষ্টি করলো। এই তো একটু আগে এসে বলল আজ নাকি হাতে অনেক সময় নিয়ে এসেছে, যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তবে এখন এত তাড়া কিসের? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? আর কে কল করেছিল? ফিরোজ ব্যস্ত গলায় বলল, দলের একটা ছেলে কল করেছিল, আরজু এসেছে বাজারে। আরজু নামটা শুনতেই টুম্পার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। টুম্পা জানে ওর কষ্ট হওয়া উচিত না, কিন্তু তারপরও কষ্ট হলো। টুম্পা বলল, আরজু এসেছে এজন্য এভাবে আমাকে ফেলে চলে যাচ্ছ? ফিরোজ বলল, এটা তো আজকে নতুন না যে আরজুর জন্য তোমায় আমি ফেলে রেখে যাচ্ছি। পুরনো কথায় এত কষ্ট পাওয়ার কিছুই নেই। টুম্পা বিছানার এক কোণায় পড়ে থাকা শাড়িটা কোনো রকমে গায়ে জড়ালো। বিছানা থেকে নেমে ফিরোজের মুখোমুখি দাঁড়ালো। ফিরোজ ততক্ষণে বেরিয়ে পড়ার জন্য একেবারে তৈরি, যাওয়ার জন্য পা বাড়ালো। তবে টুম্পা ফিরোজের পথ আটকালে ফিরোজ বেশ বিরক্ত হয়। ফিরোজ বলল, কি সমস্যা? আটকাচ্ছ কেন? টুম্পা হাতের আজলায় ফিরোজের মুখটা নিল। চোখে মুখে তার কত আকুতি ফিরোজকে যেতে না দেবার জন্য, কত কষ্ট হচ্ছে ফিরোজ ওকে ফেলে রেখে যাচ্ছে এজন্য। দু চোখ ছলছল করছে টুম্পার, তবে সেসব কিছু ফিরোজের উপর প্রভাব ফেলতে পারল বলে মনে হয় না। বরং সে বিরক্তিকর গলায় বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে। টুম্পা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি না আমায় বলতে ফিরোজ তুমি আমাকে ভালোবাসো? তুমি না বলতে যে আমার ছোঁয়া পেলে তোমার সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হয়ে যায়? তুমি না আমায় বলতে আমায় কাছে পেলে তোমার পাগলামো বেড়ে যায়? তাহলে আজ কেন আমায় ফেলে চলে যাচ্ছ ওই মেয়েটার কাছে যে তোমাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না? ফিরোজ বলল, তোকে ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে আর কাউকে ভালোবাসা যাবে না। ফিরোজের সম্বোধন তুমি থেকে তুইতে চলে এসেছে, যা টুম্পাকে অনেকটা হাসালো। নিজের গুরুত্ব ঠিক কতটা কম সেটা টুম্পা আরও একবার বুঝলো। তাচ্ছিল্য হেসে বলল, একসাথে দুজনকে ভালোবাসা যায়? আমি তো কখনো আর কাউকে ভালোবাসতে পারলাম না। কত খদ্দের তো আসে আমার রূপে, তারা নিজেদের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত। কই, আমি তো কখনো তাদের কাউকে আপন করি না তুমি ছাড়া। কথাটা বলার সাথে সাথে ফিরোজ টুম্পার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খবরদার, যদি আর কখনো তোর মুখে অন্য কাউকে ভালোবাসার কথা আমি শুনেছি। ভুলে গিয়েছিস অন্য কেউ তোর গায়ে হাত দিয়েছিল, এজন্য তোর আর তার কি অবস্থা করেছিলাম। কান খুলে একটা কথা শুনে রাখ, আজকে যে ভুলটা করলি ছেড়ে দিলাম, এরপরে যেন আর কখনো এই ভুলটা না হয়। আমার জিনিসের উপর যে নজর দেবে ওর চোখ আমি উপড়ে ফেলবো। এই যে ফিরোজ এত শক্ত করে টুম্পার চোয়ালটা চেপে ধরেছে, এতেও টুম্পার একটুও কষ্ট হলো না, বরং টুম্পার ভীষণ ভালো লাগলো। মনে হলো ফিরোজ ওর উপরে অধিকার দেখাচ্ছে, আর অধিকার তো সেখানেই দেখানো যায় যেখানে ভালোবাসা থাকে। তবে যদি টুম্পাকে ভালোবাসে ফিরোজ, তবে আরজুর কাছে বারবার কেন ছুটে যায়? টুম্পার গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। টুম্পার কান্না দেখে ফিরোজ ওর চোয়ালটা ছেড়ে দিল। টুম্পার যেন এটা আরও ভালো লাগলো, তবে টুম্পার চোখের জল ফিরোজকে একটু হলেও দুর্বল করতে পারে। ফিরোজের সারা মুখে অজস্র চুমু খেয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আরজুকে ছেড়ে দাও না, বিয়ে করে নাও আমাকে। আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দাও। তুমি তো চাইলেই পারো, বলো, আমরা দুজন সংসার করি, চলো না? আমারও একটা সংসার হোক, এই অন্ধকার জগতের বাহিরে আমারও একটা ঘর হোক, আমিও একটু ভালোবাসা পাই তোমার থেকে। ফিরোজ গম্ভীর গলায় বলল, ছাড় আমাকে। টুম্পা ছাড়ল না, আরও শক্ত করে জড়িয়ে ধরল। এবারে তার আকুতি আর কান্নার বেগ দুইটাই বাড়ল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যেও না ফিরোজ, ওই মেয়ের কাছে তোমার বারবার ছুটে যাওয়া আমাকে খুব কষ্ট দেয়, আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়।
মনে হয় কেউ বারবার ছুরি দিয়ে সামনে আঘাত করে যাচ্ছে ওখানটায়। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুমি আরজুকে ভুলে যাও, আমাকে বিয়ে করে নাও, আমরা দুজন সংসার করব। ফিরোজ এবার নিজের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না। টুম্পাকে নিজের থেকে ছাড়িয়ে ছুঁড়ে মারল বিছানার উপরে। টুম্পা হুমড়ি খেয়ে বিছানার উপরে পড়ল, হাঁটুতে একটু ব্যথাও পেল। পেছনে দাঁড়ানো ফিরোজ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুই হলি পতিতা, তোদেরকে শুধু কয়েক মুহূর্তের আনন্দের জন্য বিছানাতেই মানায়, সংসারে না। তোরা হলি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, আর সংসার করার জন্য আরজুদের দরকার। ভুলেও আর কখনো আরজুর জায়গা নেওয়ার চেষ্টা করবি না। তোর জায়গা এখানে, কেবল আমার শরীরে, তাও আমি যতদিন চাইব। আর আরজুর জায়গা আমার মনে, আমার ঘরে, আমার পুরো জীবনে। বুঝতে পেরেছিস? কথাগুলো বলে ফিরোজ চলে গেল। টুম্পা বিছানার উপরে কান্নায় ভেঙে পড়ল। অদ্ভুত জীবন টুম্পার, চার দেয়ালের মাঝে বন্দি, এই অন্ধকার জগতের মাঝে বন্দি। যেই পুরুষটা নিজেদের আনন্দের জন্য ওদের কাছে আসে, সেই পুরুষরাই সম্মান দেয় না। নিজেদের প্রয়োজন শেষ হলে এভাবেই ঠিক ছুঁড়ে মারে, অমানুষের মতন আচরণ করে। অথচ ঠিক তেমনই একটা মানুষকে ভালোবেসে ফেলেছে টুম্পা। টুম্পা জানে ওই মানুষটাকে ভালোবাসা ওর জন্য অন্যায় হয়েছে, কিন্তু কি করবে, না ভালোবেসে তো থাকতে পারেনি। মানুষটা নিজের ভালোবাসার সরল স্বীকারোক্তি দিয়েছিল টুম্পাকে। টুম্পার গায়ে অন্য কারো ছোঁয়া লেগেছিল, এজন্য মানুষটা সহ্য করতে না পেরে কতই না ঝামেলা করলো। এত অবহেলা অবজ্ঞার মাঝে যখন ওই মানুষটার থেকে এক টুকরো ভালোবাসা পেল, একটু যত্ন পেল, তখন যে টুম্পা ওকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। তখন তো আর টুম্পা বোঝেনি সেই ভালোবাসাটুকু শুধুমাত্র ওই ঘরের বিছানায় সীমাবদ্ধ। টুম্পার ভালোবাসা কখনো সংসারে পরিণত হতে পারবে না। অপরদিকে আরজু বলল, ফিরোজ পথ ছাড় আমার, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আরজুর কথার প্রেক্ষিতে ফিরোজের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না, আর না সে নিজের জায়গা থেকে নড়ল। বেশ স্বাভাবিকভাবেই বলল, শহরে গিয়ে কি নতুন কাউকে জুটিয়েছিস নাকি আরজু? আমার কথা বুঝি আজকাল মনে পড়ে না? আরজু কাটকাট গলায় বলল, তোর কথা আমার কোনোদিনও মনে পড়তো না ফিরোজ। আর আমি কাউকে জুটিয়েছি নাকি না জুটিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে এর মাঝে নাক গলানোর অধিকার আমি দেইনি। তুই আমার পথ ছাড়। ফিরোজ বলল, আমার হবু বউ তুই, তোর সম্পর্কে জানার আর বলার অধিকার আছে আমার। আরজু ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, কি বললি তুই? তোর বউ? হাসালি ফিরোজ, এর চাইতে ভালো আমি রাস্তার কোনো কুকুরকে বিয়ে করে নেব, তবুও তোকে বিয়ে করব না। নিজের নামের সাথে তোর নামটা জড়ানোর আগে আমি গলায় দড়ি দিয়ে মরব, তবুও তোর মতো দুশ্চরিত্রের বউ হব না। আরজুর কথা শুনে ফিরোজ হো হো করে হেসে উঠল, হয়তো কটাক্ষ করল আরজুকে। কোনো মজবুত খুঁটি ছাড়া আরজুর কণ্ঠের তেজটা যেন ফিরোজের কাছে খুবই হাস্যকর মনে হলো। আরজুর কাছে ফিরোজের এই হাসিটা খুব নোংরা লাগলো। অবশ্যই এই ছেলেটার প্রতিটা বিষয় আরজুর নোংরা লাগে। ফিরোজ নিজের হাসি থামিয়ে বলল, বউ তো তুই আমারই হবি, ঠিক যেমন তোর বোন আমার ভাইয়ের বউ হচ্ছে। আরজু বলল, আমাকে আপার মতন দুর্বল ভাবিস না ফিরোজ। তোর থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমি নিজে মরতে পারি, তাহলে প্রয়োজনে তোকেও মারতে পারি। তোর ভাইকে বলে দিস যেন ওই বুড়ো আমার আপার সাথে ভালো ব্যবহার করে, না হলে ওর কপালে দুঃখ আছে। ফিরোজ বলল, আমাকে মারলে তোর কি মনে হয় তোর ভাই তোকে ছাড়বে? দুইবার জেল থেকে ছাড়িয়ে এনেছি ওকে, ওর পেছনে এত এত টাকা ঢালছি কি এমনি? আরজু বলল, আমি কি তোকে একবারও বলেছি যে ওকে মারতে পারবো না? ওকে যদি নিজের ভাই ভাবতাম তাহলে মারতে পারতাম না, কিন্তু আমি ওকে এই সমাজের কলঙ্ক মনে করি, যাকে মারতে আমার একটুও ভাবতে হবে না। ফিরোজ বলল, সবকিছু এত সহজ ভাবিস না। যতই হোক দিন শেষে আমার ক্ষমতা আর শক্তির কাছে তুই খুবই নগণ্য। তোকে আমার থেকে বাঁচানোর মতন কেউ নেই। ওই দেখ দূরে তোর ভাই দাঁড়িয়ে আছে, তোর জন্য না আমার জন্য। তুই ডাকলেও আসবে না। আরজু একবার ওদের থেকে একটু দূরে চায়ের দোকানে বসে কয়েকজন ছেলের সাথে আড্ডারত পৃতুলের দিকে তাকালো। ভাইয়েরা নাকি বোনদের রক্ষা কবচ হয়, নিজের জীবন দিয়ে হলেও নাকি বোনের সম্মান রক্ষা করে, আর আরজুর ভাই নিজেই ওর বোনের সম্মান নষ্টের জন্য দায়ী। পৃথুলের দিকে দৃষ্টি রেখে আরজু শান্ত কণ্ঠে বলল, কে বলেছে ও আমার ভাই? ও শুধু আমার বাবা মায়ের ছেলে, আমার ভাই না। ভাই হওয়ার যোগ্যতা ওর নেই। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পেছন থেকে ফিরোজ ওর হাত টেনে ধরল। ফিরোজের ছোঁয়া অনুভব করতেই আরজুর যেন নিজের শরীরের উপর ঘৃণা জন্মালো। হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, তবে ফিরোজের শক্তির সাথে ঠিক পেরে উঠল না। আরজু বলল, হাত ছাড় ফিরোজ। ফিরোজের অভিব্যক্তি বদলেছে, চোখে মুখে তার লেপ্টে আছে এক অদ্ভুত মুগ্ধতা, আরজুর প্রতি মুগ্ধতা। হাতের বাঁধন তার শক্ত হলেও কণ্ঠটা ভীষণ নরম শোনালো এবার। ফিরোজ বলল, স্বেচ্ছায় আমার হয়ে যা আরজু, খোদার কসম ভালো হয়ে যাব। তুই যা বলবি তাই শুনবো। তুই আমায় ভালোবেসে কাছে টানলে এই ফিরোজ তোর পায়ের কাছে বসে থাকবে। আরজুর মাঝে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। তাচ্ছিল্য ভরা গলায় বলল,
তোর মতন জানোয়ারের জায়গা এমনিতেই পায়ের কাছেই হয়। আমিও তোকে বলেছি, খোদার কসম তুই আমাকে নিজের বউ হিসেবে কখনোই পরিচয় করাতে পারবি না। ফিরোজ এবারে আরজুর হাতটা ছেড়ে দিল, শব্দ করে হেসে উঠল। এই মুহূর্তে ফিরোজের হাসিটা আরজুর কাছে স্বাভাবিক লাগলো না। ফিরোজ হাসতে হাসতেই আরজুকে বলল, তুই আমাকে ভালো হতে দিলি না। তোকে বললাম আমার হয়ে যা, সব ছেড়ে দেব। আমি জানি আমি কতটা নিকৃষ্ট, কিন্তু তোকে আমি ভালোবাসি। তুই শুধরে দিবি না তো আমায়? ঠিক আছে, তবে তোকে আমায় এই রূপেই গ্রহণ করতে হবে। মিলিয়ে নিস আমার কথা। আরজু বাসায় গিয়ে ওর মাকে বলল, বিয়ে দেওয়ার জন্য তোমরা ওই 40 বছরের বুড়োকেই খুঁজে পেলে মা? ওর বউ ওকে ছেড়ে গেছে, ওর একটা বাচ্চা আছে, আর কাউকে খুঁজে পেলে না তোমরা? আরজুর এতগুলো কথার প্রেক্ষিতে ওর মা নাসিমা শান্ত কণ্ঠে বলল, তোমার বোন এমন কোনো ভালো কাজ করেনি যে ওর জন্য এর থেকেও ভালো পাত্র খুঁজে পাবো। আর এই ছেলের মাঝে তো আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, খুঁজে পাবে কি করে? তোমাদের ঘাড় থেকে বোঝা নামিয়ে ফেলতে পারছো, এটাই তো তোমাদের জন্য যথেষ্ট। মেয়ের বিয়ে দিতে পারলেই বেঁচে যাও, কিন্তু আদৌ সেখানে সে ভালো থাকবে কিনা এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমাদের মাঝে। এর থেকে তো জন্মের পর একেবারে গলা টিপে মেরে ফেলতে পারতে মা। কথাটা বলার সাথে সাথে নাসিমা ঘুরে ওর গালে ঠাস করে একটা চর বসালো। মেয়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, কিছু বলি না এজন্য দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। তোমাদেরকে জন্ম দিয়েছি আমি, এত কষ্ট করে মানুষ করেছি, এর জন্য আমার প্রতি কৃতজ্ঞ থাকো। আরজু বলল, জন্ম যখন দিয়েছিলে তাহলে আমাদেরকে মানুষ করা তোমার কর্তব্য ছিল। অবশ্য মানুষ তো করতে পেরেছ আমাকে আর আপাকে, ছেলেকে তো কুলাঙ্গার বানিয়েছ। তবুও ওই জানোয়ারের প্রতি তোমাদের ভালোবাসা কমে না। কথাটা বলার মাঝেই আরজু ব্যথায় মৃদু আর্তনাদ করল। পেছন থেকে কেউ একজন খুব শক্ত করে আরজুর চুলের মুঠিটা ধরেছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নিজের বড় ভাই পৃথুলকে দেখতে পেল, যে কিনা কটমটে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আরজু ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, ভাইয়া ছাড়ো, লাগছে আমার। পৃথুল বলল, লাগার জন্যই তো ধরেছি। আমি কুলাঙ্গার তো তুই নিজে কি? শহরে গিয়ে 2-4টা ইংরেজি শিখে নিজেকে খুব বড় মনে করা শুরু করেছিস তাই না? সত্যি করে বলতো কি করিস তুই ওখানে? বাড়ি থেকে তো টাকা নিস না, তাহলে নিজের খরচ চালাস কি করে? পৃথুলের করা নোংরা ইঙ্গিতে আরজুর গা ঘিনঘিন করে উঠল। ভাবতে লজ্জা লাগে যে এই নোংরা মস্তিষ্কের মানুষটা ওর নিজের মায়ের পেটের ভাই। এদিকে নাসিমা ছেলেকে ইশারা করতে অগত্যা পৃথুলের আরজুকে ছাড়তে হলো। ছাড়া পেয়ে আরজু ঘুরে দাঁড়িয়ে বলল, নিজে কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে নিজের খরচ চালাই, এছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। আর ভুলে যেও না আমি টাকা নেই না, কারণ এই বাড়ি থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয় না। পৃথুল বলল, তোর জেদ মেটানোর জন্য অযথা আমরা টাকা নষ্ট করতে যাব কেন? কতবার করে বললাম যে ফিরোজকে বিয়ে করে নে, কিন্তু না, ভালো তো তোর সহ্য হবে না। শহরে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি করবি সেটাই তোর পছন্দ। আরজু বলল, খবরদার ভাইয়া, আমার চরিত্রের উপরে আঙ্গুল তুলতে আসবে না। তুমি নিজে চরিত্রহীন, এজন্য সবাইকে তোমার মতন ভাবো তাই না? আর ফিরোজের সাথে বিয়ে দিয়ে আমার ভালো করতে চেয়েছিলে, ও তো তোমার মতনই বখাটে বেকার অমানুষ চরিত্রহীন। এটাই আমার ভালো করার নমুনা। পৃথুল নাসিমাকে বলল, ওকে চুপ করতে বলো মা, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আরজু ছলছল নয়নে নিজের মায়ের দিকে তাকালো, ধীর কণ্ঠে বলল, তোমার সামনে আমাকে এত বাজে বাজে কথা বলছে, তারপরেও তুমি ওকে কিছু বলবে না মা? একটুও কি ভালোবাসো না আমায় তুমি? নাসিমা গম্ভীর কণ্ঠে বলল, সে তো তুমিও নিজের বড় ভাইকে কম বাজে কথা শোনাওনি। এখন আর এই নিয়ে কোনো কথা হোক আমি চাই না, চুপচাপ ঘরে যাও। পৃথুল বাবা তুমিও যাও। পৃথুল ঘরে চলে গেল। আরজু দুহাতে নিজের চোখের জল মুছে নাসিমাকে উদ্দেশ্য করে বলল, জন্ম তুমি আমাদের 3জনকেই দিয়েছ, কিন্তু মা হয়ে উঠতে পেরেছ শুধুমাত্র নিজের ছেলের। হনহন করে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল আরজু। বিছানায় আর বসল না, সোজা বারান্দায় প্রার্থনার কাছে গেল। গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে প্রার্থনা। দেখে মনে হচ্ছে খুব গভীর ভাবনায় নিমগ্ন সে। আরজুর কর্কশ কণ্ঠে তার ভাবনার মাঝে ছেদ ঘটল। আরজু বলল, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছুই হবে না। এই বিয়েটা করে কি প্রমাণ করতে চাইছো আপা? তুমি বাবা মায়ের খুব বাধ্য মেয়ে, কোনো লাভ নেই এসব করে, শুধু তোমার জীবনটা শেষ হয়ে যাবে। প্রার্থনা মলিন হেসে আরজুর দিকে তাকালো, চোখে মুখে তার অসহায়ত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মলিন কণ্ঠে আরজুকে বলল, আমার জীবন শেষ হওয়ার কি বাকি আছে? একবার আমাকে ভালো করে দেখে বলতো, তোর কি মনে হচ্ছে যে আমি বেঁচে আছি? জীবন তো লাশের মতন লাগছে না আমায়? আরজুর দু চোখ ছলছল করে উঠল। জড়ানো কণ্ঠে বলল, এই বিয়েটা তোমায় করতে হবে না আপা, তুমি আমার সাথে ঢাকায় চলো, আমি তোমার সব খরচ চালাবো। দরকার পড়লে 2 বোন একবেলা না খেয়ে থাকবো, তাও তোমায় এই অশান্তির মাঝে আমি থাকতে দেব না। প্রার্থনা আরজুর গালে হাত রেখে বলল, তুই যে ছোট হয়ে নিজের বড় বোনের দায়িত্ব নিতে চেয়েছিস,
এটাই আমার কাছে অনেক, কিন্তু আমি তোর মাথার উপর এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিতে পারবো না। বিয়েটা আমায় করতেই হবে। আরজু বলল, কেন এমন করছো আপা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টিউশনের ব্যবস্থা করে দেব, তুমি নিজের খরচ নিজেই চালাবে, বাড়িতে কাউকে কিছু জানাবো না। আজ রাতে দুজন পালিয়ে ঢাকা চলে যাব। আর আপত্তি করো না আপা। প্রার্থনা দুহাতে জড়িয়ে ধরল আরজুকে। এই বাড়িতে হয়তো একটা মাত্র মানুষই প্রার্থনার কথা ভেবেছে, বাকিরা কেউ ভাবেনি।